প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত দুইটি ক্লাসে আমরা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা দুইটি ক্লাস পাব। আজকে প্রথম ক্লাস, আর একটি ক্লাসের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের যে আলোচনা আছে সেগুলো পরীক্ষার আগে এই পর্যন্ত শেষ করতে হবে। তবে যতটুকু সম্ভব চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের প্রথমেই রয়েছে, এই পরিবেশ রসায়ন অধ্যায়ের প্রথমে রয়েছে গ্যাসের সূত্রসমূহ। তাহলে গ্যাসের সূত্র কাকে বলে? আমরা জানি গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা, চাপ, আয়তন, তাপমাত্রা ইত্যাদি এই চারটি বিষয় পরিবর্তনশীল। বিভিন্ন বিজ্ঞানীগণ এই চারটি পরিবর্তনশীল রাশির মধ্যে যে কোনো দুইটি রাশিকে স্থির রেখে অপর দুইটি রাশির সাথে পরস্পরের সম্পর্ক স্থাপন করে যে সূত্রসমূহ অবতারণা করেছেন তাদেরকে বলা হয় গ্যাসের সূত্র। আমি আবার বলছি যে গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা, তাপমাত্রা, চাপ এবং আয়তন এই চারটি পরিবর্তনশীল রাশি নিয়ে বিজ্ঞানীগণ বিভিন্ন গবেষণা করে তাদের মধ্যে দুইটি রাশিকে স্থির রেখে অপর দুইটি রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সূত্রের অবতারণা করেছে সেই সূত্রগুলোকে বলা হয় গ্যাসের সূত্র। এক্ষেত্রে আমরা দেখি যে গ্যাসের কি কি সূত্র রয়েছে। প্রথমে আসো গ্যাসের সূত্রসমূহ কি কি আছে। প্রথমে আমরা জানি বয়েলের সূত্র। দুই নম্বর হলো চার্লসের সূত্র। তিন নম্বর হলো অ্যাভোগাড্রোর সূত্র। এরপরে গ্যাসের মিশ্রণের আবার দুইটি সূত্র রয়েছে। মিশ্রণের ক্ষেত্রে দুটি সূত্র, একটি হলো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, আরেকটি হলো জন ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখানে দেখো বয়েলের সূত্রটি আমরা প্রথমে আলোচনা করব। আমরা সবগুলো সূত্রেই একটু একটু করে আলোচনা করে যাব এবং ওই সূত্রের মাধ্যমে যে সমীকরণগুলো পাবো সেই সমীকরণগুলো নিয়ে একটু ধারণা নিয়ে আমরা বিভিন্ন রকম গাণিতিক সমস্যা সমাধান করব আজকে। এটি দেখো, তাহলে বয়েলের সূত্রটি কি? আমরা জানি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটি হলো বয়েলের সূত্র। এখন আমরা নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন বি, চাপ পি যদি ধরি, তাহলে তাদের ক্ষেত্রে বয়েলের সূত্র অনুসারে আমরা পাবো বি প্রপোর্শনাল 1/p যখন
তাপমাত্রা টি স্থির থাকে। এটি হলো বয়েলের সূত্র। তাহলে দেখে নাও, বা আমরা যদি এটিকে একটু সরল করে নেই তাহলে কি হবে, বি ইজিক্যালস একটি সমানুপাতিক ধ্রুবক কে 1/p, বা পি বি ইজিক্যালস কে, এখানে এটি ধ্রুবক, কে একটি ধ্রুবক। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা পাচ্ছি চাপ এবং আয়তনের গুণফল, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সর্বদাই ধ্রুবক। তাহলে আমরা যদি চাপ পরিবর্তন করি তাহলে তার আয়তনও পরিবর্তিত হবে, সেই অনুপাতে তার আয়তন পরিবর্তিত হবে। তাহলে এখানে দেখে নাও, যদি P1 চাপে কোনো গ্যাসের আয়তন, আমরা একটু এখানে যদি দেখি যে ধরে নিলাম এখানে একটি গ্যাসের সিলিন্ডার আছে, এই গ্যাসের সিলিন্ডারের মধ্যে একটি পিস্টন আছে, পিস্টন দিয়ে গ্যাসের উপর চাপ প্রয়োগ করা যায়। এটি একটি পিস্টন, এই পিস্টনের সাহায্যে এখানে চাপ প্রয়োগ করা যায়। এখন নির্ধারিত তাপমাত্রা আমরা যদি ধরে নেই স্থির তাপমাত্রায়, তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের এখানে কোনো একটি গ্যাসের প্রাথমিক আয়তন ধরলাম B1, এবং সেক্ষেত্রে তখন চাপ ছিল ধরি P1, অর্থাৎ P1 চাপে তার আয়তন এইখানে এই পুরো আয়তন এটি হলো B1। এবার যদি আমরা চাপ যদি বাড়িয়ে দেই তাহলে নতুন চাপ আমরা ধরবো, পিস্টনটিকে আমরা যদি নিচে একটু নিয়ে আসি তাহলে দেখো তার আয়তন কমে যাচ্ছে। তাহলে আয়তন যদি কমে যায় এই অবস্থায় তার চাপ ধরবো P2 এবং আয়তন সেক্ষেত্রে হবে B2। ঠিক একইভাবে আমরা যদি আরও চাপ বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, পিস্টনটিকে আরও আমরা নিচে তার বল প্রয়োগ করে নিচে নিয়ে আসলাম, তাহলে গ্যাসের উপর আরও বেশি চাপ প্রয়োগ করা হলো, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে চাপ হবে এটা P3, এটা আয়তন হলো B3। তাহলে এই যে এক্ষেত্রে কিন্তু তাপমাত্রা T সব ক্ষেত্রে আমরা স্থির রেখেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি, অতএব বয়েলের সূত্র অনুসারে P1 B1 ইজিক্যালস P2 B2 ইজিক্যালস কি হবে P3 B3। ঠিক অনুরূপভাবে আমরা লিখতে পারবো Pn Bn, এটি ধ্রুবক। এই ছিল বয়েলের সূত্রটি। তাহলে আমরা এখানে খেয়াল করো, এই বয়েলের সূত্র অনুসারে আমরা যদি বয়েলের সূত্রটিকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখায় বা লেখচিত্রের মাধ্যমে দেখায়, অর্থাৎ এই যে এখানে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় যে এইখানে যে চাপ প্রয়োগ করা হলো সেই চাপে একটি তার নির্ধারিত আয়তন থাকে, এই চাপ এবং আয়তনের গুণফল কিন্তু সর্বদাই ধ্রুবক হবে। তাহলে এখানে আমরা এখানে যদি আমরা ধরে নেই যে P1 P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1, অর্থাৎ P1 চাপ সবচেয়ে কম, তাহলে P1 চাপ যদি সবচেয়ে কম হয় তাহলে আয়তন B1 কি হবে, সবচেয়ে বেশি হবে, তাহলে B1 B2 গ্রেটার দেন B3। এই ছিল তোমার এই আয়তন। চাপ যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন কি করবে, তোমার কমে যাবে, সবচেয়ে কম হবে। তাহলে আমরা এখন বিভিন্ন চাপে, এখানে খেয়াল করো, বিভিন্ন চাপে একটি নির্দিষ্ট গ্যাসের নমুনার উপর বিভিন্ন চাপ প্রয়োগ করে যে আয়তনসমূহ পাবো সেই আয়তনসমূহ নিয়ে যদি আমরা বি বনাম পি লেখচিত্র অঙ্কন করি, বি বনাম পি লেখচিত্র, সেটি খেয়াল রাখবে বি থাকবে ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অক্ষে, এবং পি থাকবে এক্স অক্ষে। তাহলে আমরা কি পাবো, এখানে দেখে নাও যে এইদিকে আমরা যদি মূলবিন্দু থেকে ডান দিকে এদিকে মানে চাপের অগ্রসরমান মান ধরি, তাহলে এদিকে চাপ বৃদ্ধি পাচ্ছে আর এখানে কি আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যদি চাপ বৃদ্ধি পায় তাহলে প্রাথমিক চাপ কম ছিল সেটি P1,
তারপরে সেটি আমরা দ্বিতীয় চাপ যদি ধরি তার চেয়ে বেশি, সেটি কি P2, এটি তৃতীয় চাপ তার চেয়ে আরও বেশি P3। কিন্তু আয়তনের ক্ষেত্রে দেখে নাও যে যখন চাপ P1 তখন তার আয়তন কিন্তু সবচেয়ে বেশি, জাস্ট এইটি আমরা ধরবো B1, আবার এইখানে ধরবো এটি, যদি তখন চাপ P2 তখন আয়তন কম হবে B2, সেক্ষেত্রে আমরা যখন চাপ P3 বা আয়তন সবচেয়ে কম হবে। তাহলে এই পয়েন্টগুলো নিয়ে যদি আমরা একটি লেখচিত্র অঙ্কন করি তাহলে কি দেখব, B1 এর সাথে এই যে P1 দেখে নাও, এটি তাহলে দেখো এই যে তিনটে বিন্দুকে যদি আমরা একত্রিত করি তাহলে দেখবো একটি বক্ররেখা পাই। এই বক্ররেখাটিকে বলা হয় আইসোথার্ম, কারণ এখানে তাপমাত্রা আমরা স্থির রেখেছি। এটি একটি অধিবৃত্তীয় রেখা। এটি কি রেখা? একটি অধিবৃত্তীয় রেখা। এই চাপ, এখানে খেয়াল করো, আয়তন বনাম চাপ লেখচিত্র অঙ্কন করলে আমরা কি কয়েকটি অধিবৃত্ত স্থির তাপমাত্রায় তাপমাত্রা পরিবর্তন করলে এই রেখাটিও পরিবর্তন হবে। এখানে খেয়াল করো, স্থির তাপমাত্রায় যে বক্ররেখাটি পাওয়া যায় সেটি অধিবৃত্তীয় রেখা। এই রেখাগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় আইসোথার্ম। যদি আমরা একটা নির্ধারিত তাপমাত্রা T1 এটি পাই, আবার T3 তে ঠিক সেম আরেকটি এরকম বক্র আরেকটি অধিবৃত্তীয় রেখা পাবো, সেটি T2, এটি T3, যেখানে T3 গ্রেটার দেন T3 সবচেয়ে বেশি তাপমাত্রা, তারপরে T2, তারপরে T1। এই রেখাগুলোকে বলা হয়, এই যে অধিবৃত্তীয় রেখা, এগুলোকে বলা হয় আইসোথার্ম। কি বলা হয়? আইসোথার্ম। সমতাপীয় রেখা, এদেরকে বলা হয় সমতাপীয় রেখা। এই প্রত্যেকটি হলো সমতাপীয় রেখা, কারণ এই প্রত্যেকটি রেখা একটি স্থির তাপমাত্রায় পাওয়া যায়। একটি স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে গ্যাসের আয়তনসমূহ পরিমাপ করে কি আয়তনের বিপরীতে চাপকে চাপকে স্থাপন করে আমরা যেই লেখচিত্র পাই, সেই লেখচিত্রটি একটি বক্র আকারে অর্থাৎ অধিবৃত্তীয় আকারের রেখা পাওয়া যায়। এদেরকে বলা হয় কি আইসোথার্ম বা সমতাপীয় রেখা। ঠিক এখানে দেখো, এই আমরা বয়েলের এই সূত্রানুসারে তিন ধরনের লেখচিত্রের মাধ্যমে বয়েলের সূত্রটিকে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা একটি দেখাইলাম, আরেকটি হলো যদি আমরা B বনাম 1/P অর্থাৎ চাপের ব্যস্তানুপাত, বা আমরা যদি ইনভার্স P ইনভার্স 1 যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে তার লেখের প্রকৃতিটা কি ধরনের হবে। সেক্ষেত্রে এখানে দেখে নাও, এটি হলো অর্থাৎ বিভিন্ন চাপে আয়তন পরিবর্তন করে স্থির তাপমাত্রায় আমরা যদি B বনাম কি চাপের ব্যস্তানুপাত নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি, সেক্ষেত্রে দেখো এটি আমরা ধরে নিলাম এখানে B নিচ থেকে উপরের দিকে বাড়বে, আর এই দিকে যেহেতু আমরা ধরবো এটা 1/P অর্থাৎ বা P ইনভার্স 1 অর্থাৎ সেটার মান কম থেকে বেশির দিকে যাবে। তো কম থেকে বেশির দিকে যখন যাবে, খেয়াল করে নাও এই P3 এর মান কিন্তু সবচেয়ে কম। যেহেতু P3 এর মান কম, আমরা যদি একটা উদাহরণ হিসেবে ধরে নিই, ধরে নাও এটা আমরা ধরে নিলাম P1 ধরলাম 2 atm, P1 ধরে নিলাম আমরা 2 atm, সে অবস্থায় আয়তন ধরে নিলাম আমরা মনে করো 200 লিটার। তাহলে এক্ষেত্রে P2 আমরা তার চাপ বাড়িয়ে এটা দ্বিগুণ করে ফেললাম 4 atm, সেক্ষেত্রে আয়তন হয়ে যাবে তোমার কত 50 লিটার। দেখো এটি হবে 100, হ্যাঁ এখানে দেখো 100 লিটার। তাহলে আবার চাপকে যদি আমরা আরো বৃদ্ধি করে আমরা 8 atm এ নিয়ে আসি, 8 atm, তাহলে আয়তন সেক্ষেত্রে হবে তোমার সেটি কি হবে 50 লিটার। এগুলো একটু দেখে নাও, আমরা এগুলো ধরে নিলাম আর কি। এখন যদি আমরা ইনভার্স করি তাহলে এই ক্ষেত্রে P
ইনভার্স 1, এটা দেখো পি ইনভার্স 1, তাহলে সেটির মান কত হবে 1/2, দ্যাট মিনস কত 0.5 এটিএম, 0.5 পার এটিএম, 0.5 পার এটিএম। আর তাহলে এটি কি হবে P2 ইনভার্স 1, তাহলে সেটি হবে 1/4, দ্যাট মিনস কত তোমার 0.25 পার এটিএম। ওকে, এটা আমরা ধরে নিলাম। এরপর এখানে দেখো, এইখানে এই বিষয়টি এখানে দেখো যদি P3 ইনভার্স ধরো তাহলে সেটি কি 1/8, তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার 0.125 পার এটিএম, এটি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি P3 ইনভার্স 1 এর মান সবচেয়ে কম, তাহলে সেটি আমরা আগে দিব। এটি হবে P3 ইনভার্স 1, P3 ইনভার্স 1, এটি হবে P2 ইনভার্স 1 এর মান একটু বেশি, এটি হবে কি তোমার P1 ইনভার্স 1। আর এইদিকে তো আয়তন কি তোমার কম থেকে বাড়তে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আয়তন বেশিটা কোথায়, এটি হলো আয়তন সবচেয়ে কম হলো তোমার কি B3, এটি B3, এটি ধরো কি B1 B2 আর এটি হলো B1। তাহলে আমরা এখন যদি এই এদের যে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে এই দিক থেকে কি কোন পয়েন্টটা পাবো, দেখো এটি পাবো এই পয়েন্টটা, আর এই দুটোকে নিলে আমরা পাবো এই পয়েন্টটা, আর এইটাকে নিলে আমরা পাবো এই পয়েন্টটা। তাহলে এদেরকে যদি আমরা যুক্ত করি তাহলে একটি সরল রেখা পাবো, এবং এই সরল রেখাটিকে যদি তুমি বৃদ্ধি করো পিছনের দিকে বাড়ায় দাও, এখানে দেখো এটি পেলাম আমরা। এখানে যদি তাকে আমরা এক্সট্রাপোলেট করি, এখানে দেখো যদি তাকে আমরা এক্সট্রাপোলেট করি, যদি তাকে বৃদ্ধি করি, তাহলে এখানে এটা 0 0, এটা 0 0, তাহলে কি হবে সেটা 0 0-তে গিয়ে একটি মূল বিন্দুগামী সরল রেখা হবে। এটি ধরো একটি নির্ধারিত তাপমাত্রা T1। ঠিক এরকম ভাবে আরেকটি এরকম সরল রেখা পাবো যদি তাপমাত্রা আমরা চেঞ্জ করি T2, যদি তাপমাত্রা আরো চেঞ্জ করি সেটাও কিন্তু পিছনের দিকে বর্ধিত করলে মূল বিন্দুতে গিয়ে মিলিত হবে, এটিও যদি বর্ধিত করো মূল বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে দেখা গেল যে এদেরকেও কিন্তু আইসোথার্ম বলা হয়, এদেরকেও কিন্তু আইসোথার্ম বলা, কারণ এখানে তাপমাত্রা নির্ধারিত নির্দিষ্ট, অর্থাৎ স্থির তাপমাত্রায় আমরা এরকম একটি মূল বিন্দুগামী সরল রেখা পাবো। তাহলে এদেরকেও আমরা তখন বলি আইসোথার্ম, এদেরকেও বলি আইসোথার্ম। তাহলে বা সমতাপীয় রেখা, সমতাপীয় রেখা। এক্ষেত্রেও তোমার T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এরপর আরেকটি রিপ্রেজেন্টেশন আছে, সেটি হলো যদি আমরা পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করি, যদি পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখে নাও যে পিবিকে আমরা রাখবো এক্স অক্ষে আর পি কে রাখবো আমরা ওয়াই অক্ষে। তাহলে এদিকে পি বাড়তেছে, এদিকে পিবি এর মান বাড়তেছে। এখন পিবি এর মান আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে এখানে ধ্রুবক, তা আমরা এখানে পিবি এর মান একটা ধরে নিলাম যে এটি হলো 200, এটি হলো 400। তাহলে কি হলো আমাদের এই ক্ষেত্রে দেখলাম যে আমরা যদি এখানে P1 বসাই, P1 এটি P2 এটি P3, তাহলে সেক্ষেত্রে কি হবে এই মানটি হবে সব ক্ষেত্রে P1 B1 আর কি P2 B2 সমান। তাহলে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল এরকম একটি সরল রেখা পাব। এটি দেখুন, এটি হলো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা। এটি আমরা একটি নির্ধারিত তাপমাত্রা T1 এ করলাম স্থির তাপমাত্রায়। যদি এরকম হয় যে আরো বেশি তাপমাত্রা বাড়াইলাম তাহলে এরকম আরো এরকম ওয়াই অক্ষের সমান্তরাল অনেক এরকম সরলরেখা পাবো। এদেরকেও কিন্তু আইসোথার্ম বলা হয়, এদেরকেও কি বলা হয় আইসোথার্ম, এদেরকেও আইসোথার্ম বা সমতাপীয় রেখা বলা হয়, রেখা বলা হয়। এর ক্ষেত্রে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এই হলো এই বয়েলের সূত্রকে এরকম তিনটি লেখচিত্রের মাধ্যমে তোমার প্রকাশ করা হয়। তাহলে তোমরা যদি দেখবে যে এগুলো তোমাদের বিভিন্ন রকম পরীক্ষায় আসে, যে অবজেক্টিভ পরীক্ষায়ও কিন্তু সেগুলো আসে, যে
তোমার এই লেখচিত্রের প্রকৃতিগুলো কি ধরনের হবে। তাহলে এটি বয়েলের সূত্রের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখলাম। এবার আমরা আসব চার্লসের সূত্র নিয়ে। আমরা চার্লসের সূত্র আলোচনা করব এখন। খেয়াল করো, আমি এগুলো মুছে দিচ্ছি। চার্লসের সূত্রটি কি দেখো, এখানে বয়েলের সূত্রে ছিল এখানে স্থির তাপমাত্রা, এখানে তাপমাত্রা ছিল স্থির, আর চার্লসের সূত্র হলো চাপ স্থির, স্থির চাপ, অর্থাৎ চাপ স্থির, স্থির চাপ। এখানে চার্লসের সূত্র অনুযায়ী আমরা সাধারণত চার্লসের সূত্রটি হলো যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসের তাপমাত্রার পরিবর্তন করবে স্থির চাপে, অর্থাৎ চাপকে স্থির রেখে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসের মানে তুমি যদি তার তাপমাত্রার পরিবর্তন করো, হ্যাঁ, অর্থাৎ তাপমাত্রা কি, তাপমাত্রা তুমি বাড়াতে পারো বা তাপমাত্রা কমাতে পারো। আবার বলছি যে কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি বাড়াবে অথবা কমাবে, অর্থাৎ 0 ডিগ্রি স্থির চাপে নির্দিষ্ট ভর কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর যে আয়তন থাকবে সে আয়তনের 273 ভাগের 1 অংশ পরিবর্তিত হয়। কথাটি বুঝে নাও যে আমরা যদি ধরে নেই যে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ধরে নেই আমরা B0। কোন গ্যাসের আয়তন B0, তাহলে এই B0 এর 273 ভাগের 1 অংশ, B0 এর 273 ভাগের 1 অংশ বলতে পারো। এগুলো কত হবে? এটা হবে B0 ডিভাইডেড বাই 273। এই অংশটি বাড়বে, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে 1 ডিগ্রি, মানে আমরা বলছি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে এটি লিখতে হবে অবশ্যই স্থির চাপে, চাপ স্থির থাকবে, স্থির চাপে গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে গ্যাসের আয়তন পরিবর্তিত হয় কত? B0 বাই 273। এখন যদি আমরা T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন করি, ধরে নেই আমরা T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন করি, তাহলে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে গ্যাসের আয়তন কতটুকু পরিবর্তিত হবে? B0 বাই 273 ইন্টু কি হবে? ইন্টু হবে T ইন্টু T। এইটুকু আয়তন বৃদ্ধি পাবে, এইটুকু আয়তন কি হবে? বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। এইটুকু আয়তন পরিবর্তিত হবে। এটি বুঝে নাও যে আবার বলছি সূত্রটি, যে কোনো স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে অথবা হ্রাসে এটিকে আমরা বলি পরিবর্তনে এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে সে আয়তনের 273 ভাগের 1 অংশ পরিবর্তিত হবে, অর্থাৎ সেই আয়তনের 273 ভাগের 1 অংশ কমবে অথবা বাড়বে। তা আমরা ধরে নিলাম ওই আয়তনটা কি? B0 বাই 273। এটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার এই কোনো গ্যাসের আয়তন B0, আর B0 এর 273 ভাগের 1 অংশ হলো তোমার কি? B0 বাই 273, B0 বাই 273। এবার দেখো তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে গ্যাসের আয়তন পরিবর্তন হয় B0 বাই 273, অতএব T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে আয়তন পরিবর্তিত হবে B0T ডিভাইডেড বাই কি? 273। এবার আমরা যদি ধরে নেই যে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরি T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন
V1 আমরা ধরে নিলাম, এটি কিন্তু চূড়ান্ত আয়তন। তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ধরলাম কি V1। তাহলে এই চার্লসের সূত্র অনুসারে V1 কি হবে? তাহলে চার্লসের সূত্র অনুসারে V1 হবে, ধরে নাও এখানে দেখো T ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি এইটুকু আয়তন পরিবর্তিত হয় তাহলে T1 এর জন্য কি হবে? কতটুকু আয়তন পরিবর্তিত হবে? V0/273 ইন্টু কি T1, এইটুক হলো T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে এই আয়তনের পরিবর্তন হবে। সেটি করতে হবে কি তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকে সে আয়তনের সে আয়তন থেকে এইটুকু আয়তন পরিবর্তিত হবে, অর্থাৎ সেটা বাড়বে। আমরা এখানে তাপমাত্রা যদি বৃদ্ধি করি যে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ধরলাম আমরা কি এটা V1, এটি বাড়ালাম, তাইলে সেক্ষেত্রে কি হবে? V0 প্লাস V0 ইন্টু T1 ডিভাইড বাই 273। এটি হলো তোমার বয়েলের সূত্র অনুসারে এই গ্যাসটির কি এই তোমার T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার চূড়ান্ত আয়তন। যদি আবার এটাকে আবার আমরা আরেকটু সরল করে নিই তাহলে V0 কি 1 প্লাস T1 ডিভাইড বাই কি 273, এটি আসবে হলো তোমার V1। আরও যদি আমরা সরল করে নেই তাহলে V0 এটি দেখো 273 প্লাস T1 ডিভাইড বাই 273 এইখানে। এবার দেখো এই 273 প্লাস T1 ডিভাইড বাই 273, এই যে এইখানে দেখো T1 এটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার সাথে আমরা যোগ করব 273, সেটি আমরা একটি নতুন তাপমাত্রা পাবো, সেটিকে আমরা ধরে নিই এটি পরম তাপমাত্রা। এটি দেখো V0, এটিকে ধরলাম T1 ডিভাইড বাই 273, এটি হলো আমরা ধরে নিই এটি 1 নং সমীকরণ। তাহলে এখানে T1 কি? T1 হলো কেলভিন স্কেল তাপমাত্রা, সেটি হলো কি সেটি হলো তোমার T1 প্লাস 273, এটি ঠিক অনুরূপভাবে যদি আমরা T2 ডিগ্রি সেলসিয়াসে আমরা গ্যাসের আয়তন আমরা ধরে নিই V2, তো আবার ধরি অনুরূপভাবে T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V2, তাহলে কি হবে? অতএব V2 ইকুয়ালস হবে, আমরা একবারে লিখে ফেলতে পারি, এটা দেখো সেটি হবে V0 প্লাস এটি কি V0 বাই 273 ইন্টু T2। এই তাহলে V0 কমন নিয়ে নাও, V0 যদি কমন নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে কি আসবে? V0 কমন নিলে 1 প্লাস 1 বাই কি এটি হবে T2 ডিভাইড বাই 273, তাহলে এখানে কি আসবে? V0 273 প্লাস T2 ইকুয়াল, এখন দেখো V0 কি আসবে? এটি V0 এটি ক্যাপিটাল T2 আমরা ধরলাম, এটি হলো 273, এটি 2 নং সমীকরণ আমরা ধরে নেই, এটি 2 নং সমীকরণ, এটি 2 নং সমীকরণ। তাহলে এখানে T2 কি? T2 হলো স্মল T2 প্লাস 273, এটি কেলভিন স্কেল তাপমাত্রা। এবার আমরা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করব, তাহলে দেখে নাও এখন 1 ডিভাইড 2 অতএব পাই। তাহলে 1 নংকে 2 দ্বারা ভাগ করলে 1 নং এটা V1 বাম পাশে, এটা V2 বাম পাশে, তাহলে কি V1 ডিভাইডেড বাই V2 ইকুয়ালস কি আসবে? দেখো এখানে আসবে V1 V0, এটা V0 ইন্টু কি স্মল T1 ডিভাইডেড বাই 273, আর আসবে V0 স্মল T2 ডিভাইডেড বাই 273। তাহলে কি আসলো? দেখো এখানে আসলো, এখানে এটা তো আমরা ধরে ফেলছি, এটা হলো ক্যাপিটাল T1, এটি কত ছিল? V0 ইন্টু ক্যাপিটাল T1, তাহলে V0 ক্যাপিটাল T1 ডিভাইড বাই 273, V0 ক্যাপিটাল T2 ডিভাইড বাই 273, তাহলে কি আসবে? দেখো T1 ডিভাইডেড বাই T2, অতএব V1 বাই V2 ইকুয়ালস T1 বাই T2। এটিকে যদি আমরা আরেকটু সরল করি, অর্থাৎ T1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো V1 বাই T1
ইজিক্যালস B2/T2। এটি কি? এটি ধ্রুবক, অর্থাৎ সংশ্লিষ্ট তাপমাত্রায় ওই গ্যাসের যে আয়তন থাকে সেই আয়তন এবং তাপমাত্রার অনুপাত সর্বদাই ধ্রুবক। সংশ্লিষ্ট তাপমাত্রায় গ্যাসের যে আয়তন থাকে, অর্থাৎ T1 তাপমাত্রায় গ্যাসের আয়তন আমরা ধরছি কি B1, অর্থাৎ T2 তাপমাত্রায় সেটি কি B2, অর্থাৎ সংশ্লিষ্ট তাপমাত্রায় গ্যাসের যে আয়তন থাকে সে আয়তন এবং তাপমাত্রার অনুপাত সর্বদাই ধ্রুবক। তাহলে আমরা এটি লিখতে পারি, অতএব B/T ইজিক্যালস কি ধ্রুবক, এটি ধ্রুবক, এটি একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে স্থির চাপে এটি আমরা কিভাবে পেলাম? চাপকে আমরা স্থির ধরে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে অতএব B ইজিক্যালস আসবে KT বা B প্রপোর্শনাল T, যখন এটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এটি চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এটি দেখানো। তাহলে চার্লসের সূত্রটি কি আমরা বলবো? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি কেন পরম তাপমাত্রা বলা হয়? এটি চার্লসের সূত্র থেকে দেখানো যায়। এটি দেখো, পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আমরা পেলাম এক্ষেত্রে চার্লসের সূত্র, এটি গাণিতিক রূপটি পেলাম B প্রপোর্শনাল T, যখন চাপ P স্থির থাকে, যখন কি চাপ P স্থির থাকে। এবার দেখো যে আমরা যদি যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন আমরা ধরেছিলাম, যে এখানে যদি আমরা ধরেছিলাম প্রথমে যে T1 তাপমাত্রায় গ্যাসের আয়তন ধরেছিলাম কি B1, এটি কি ছিল B0 প্লাস কি, এটি ছিল B0/273 ইন্টু কি T1। এই সমীকরণটি একটি সরল রেখার সমীকরণ। তোমরা যদি এটি দেখে নাও তাহলে বুঝবে। দেখো, আমরা যদি এখানে যে কোনো ধরি, আমরা বিটি ধরি, যে বিটি মানে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা আয়তন কি, এটা বিটি, তাহলে কি আসবে B0 প্লাস কি B0 273 ইন্টু কি T। এটি একটি সরল রেখার সমীকরণ। কেন বলছি? দেখো, B0/273 ইন্টু T প্লাস B0, এটি বিটি, তাহলে এটি হলো যদি Y হয়, এটি হলো M আর T হলো X, আর এই B0 কে আমরা ধরবো C। দেখো, Y ইজিক্যালস mx প্লাস C, এটি একটি কি Y অক্ষকে ছেদ করে যায় এরকম একটি সরল রেখার সমীকরণ। Y অক্ষকে ছেদ করে যায় এরকম একটি সরল রেখার সমীকরণ। তাহলে এই যে সমীকরণ, এর মাধ্যমে আমরা দেখাতে পারি, দেখো, যদি বিভিন্ন তাপমাত্রায় গ্যাসের আয়তন সমূহ পরিমাপ করে তাপমাত্রা T কে আমরা Y অক্ষে এবং এটি T ডিগ্রি সেলসিয়াসকে Y অক্ষে এবং আয়তনকে যদি আমরা B অক্ষে স্থাপন করি, তাহলে আমরা কি, আমরা এরকম Y অক্ষকে ছেদ করে যায় এরকম কতগুলো সরল রেখা পাবো। Y অক্ষকে ছেদ করে যায় এরকম কতগুলো সরল রেখা পাবো। দেখো, এইটুক হলো তোমার B0, এটি 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটি হলো B0। এখন এদেরকে যদি পিছনের দিকে বর্ধিত করা হয়, দেখবে এরা গিয়ে এরকম একটি তাপমাত্রায় মিলিত হচ্ছে। দেখো, এদেরকে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি, এটি হলো এটি -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে মিলিত হয়। এই যে -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দেখো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তাহলে ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন তখন এই -273 ডিগ্রি সেলসিয়াসকে তোমার এই শূন্য ধরে
তিনি একটি নতুন তাপমাত্রা স্কেল তৈরি করেন, সেটিকে বলা হয় কেলভিন স্কেল। সেটি কিভাবে দেখো, যদি এখানে -273 ডিগ্রি সেলসিয়াস এটিকে বলা হয় অ্যাবসোলিউট কি ডিগ্রি, অর্থাৎ এই -273-তে এখানে দেখো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। আসলে কিন্তু গ্যাসের আয়তন এর কখনোই শূন্য হয় না, গ্যাসের আয়তন কখনোই শূন্য হয় না। গ্যাসের তাপমাত্রা তুমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাকে তাপমাত্রা হ্রাস করতে 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 যদি তুমি 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাও, তখন কিন্তু সেটি আবার কঠিনে পরিণত হয়ে যায়। প্রথমে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন পরিণত হয়ে যাবে, অর্থাৎ তার আয়তন কখনো শূন্য হয় না। কিন্তু আমরা এই চার্লসের সূত্র অনুসারে দেখতে পাচ্ছি যে যদি আমরা তাপমাত্রা আয়তন এবং তাপমাত্রা বিপরীতে রেখে, অর্থাৎ বি বনাম টি কি যদি আমরা কি লেখচিত্র অঙ্কন করি, বিভিন্ন তাপমাত্রায় স্থির চাপে গ্যাসের আয়তনসমূহ পরিমাপ করে এই ধরনের আমরা যদি গ্রাফে আমরা স্থাপন করি, তাহলে এই ধরনের কতগুলো ওয়াই অক্ষকে ছেদ করে যায় এরকম কতগুলো সরলরেখা পাওয়া যায়। এবং এই সরলরেখাগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখি গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, অর্থাৎ সেটি কি -273 ডিগ্রি সেলসিয়াসে মিলিত হচ্ছে। অর্থাৎ তাত্ত্বিকভাবে দেখা যাচ্ছে যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আয়তন কি হচ্ছে স্যার? গ্যাসটির আয়তন শূন্য হচ্ছে। অর্থাৎ দেখো এখানে কিন্তু প্রত্যেকটি বিন্দু স্থানাঙ্ক যদি দুইটি হয়, তাহলে এখানে একটা তাপমাত্রা স্থানাঙ্ক আর একটি কি আয়তন স্থানাঙ্ক। তাহলে আয়তন স্থানাঙ্ক তো এখানে 0, এটি 0, আমরা 0 0 ধরছি এটাকে, এটা 0 0 ধরলে তাহলে সেখানে কি আসবে তোমার, এখানে আয়তন 0, তাপমাত্রাও 0। তাহলে সেক্ষেত্রে দেখো যে এখানে এই ওয়াই অক্ষ রেখার উপর আয়তন কিন্তু 0, ফলে ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন এখানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটিকে নাম দেন পরম তাপমাত্রা। এটির নাম দেন পরম তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। এটির নাম হলো অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। এটি বাংলায় বলা হয় পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। এটি তাত্ত্বিকভাবে এটি হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু এই পরম শূন্য তাপমাত্রায় এখনো পৌঁছানো সম্ভব হয় নাই, কারণ এই তাপমাত্রায় পৌঁছার আগেই গ্যাস কিন্তু কঠিনে পরিণত হয়ে যায়, অর্থাৎ গ্যাসের আয়তন কখনো শূন্য হয় না। তাইলে আমরা তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? কল্পনাযোগ্য বা তাত্ত্বিকভাবে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য বলে ধরা হয় বা শূন্য হয়ে যায়, সেইটিকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানী লর্ড কেলভিন এই তাপমাত্রাটাকে 0 ডিগ্রি অ্যাবসোলিউট ধরে তিনি একটি নতুন তাপমাত্রা স্কেল আবিষ্কার করেন, সেটিকে বলা হয় কেলভিন স্কেল তাপমাত্রা। তাহলে এটি দেখি আমরা যে কি হলো 0 ডিগ্রি অ্যাবসোলিউট, যখনই এটি কেলভিনের স্মরণে এটিকে বলা হয় 0 কেলভিন। 0 কেলভিন হলো -273, তাহলে এটি কত আসবে? এটি আসবে 273 কেলভিন। আর এখানে টি ডিগ্রি সেলসিয়াস দেখো, এটি টি প্লাস কি 273 কেলভিন। এখান থেকে তাপমাত্রা স্কেলটি পাওয়া যায়। তাপমাত্রাকে এই যে পরম তাপমাত্রা আমরা সেখানে ধরেছি টি ইজিক্যালস স্মল টি কি প্লাস 273, সেটি হলো এই পরম তাপমাত্রা বা কেলভিন স্কেল তাপমাত্রা। সেটি হলো টি প্লাস কি 273 কেলভিন। এটি হলো তোমার কেলভিন স্কেল তাপমাত্রা। এটিকে কি বলা হয়? কেলভিন স্কেল তাপমাত্রা। আচ্ছা, এই গেল আমাদের কেলভিন স্কেল এবং পরম শূন্য তাপমাত্রা। এটি আমরা পেয়ে থাকি চার্লসের সূত্র থেকে। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি? বি প্রপোর্শনাল টি। এবার আমরা আসবো তোমার বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, যেটি তোমরা জানো। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র সেটি কি? এরপরে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি আমরা দেখে নিই। সেটি হলো যে বয়েলের সূত্র অনুসারে হলো বি প্রপোর্শনাল টি, যখন কি বি প্রপোর্শনাল 1/p, যখন তাপমাত্রা টি স্থির থাকে। আবার যদি তোমার এই চার্লসের সূত্র অনুসারে বি প্রপোর্শনাল টি, যখন চাপ পি স্থির থাকে।
চাপ পি স্থির থাকে। তাহলে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র যখন আমরা করব, এক্ষেত্রে দেখবে আমরা বিভিন্ন রকম গাণিতিক রিলেশন বা অন্যয়ের ক্ষেত্রে আমরা জানি, যদি একটি রাশি, যেমন মনে করো এক্স প্রপোর্শনাল ওয়াই, আবার এক্স প্রপোর্শনাল জেড, যে শর্তে এক্স ওয়াই এর সমানুপাতিক, যে শর্তে এক্স জেড এর সমানুপাতিক, ওই শর্তগুলো পরিবর্তন করলে তাহলে তাদের এই রাশিটি তাদের এই পৃথক দুটি রাশির গুণফলেরও তোমার সমানুপাতিক হবে। এটি হলো গণিতের পরিবর্তন সূত্র। সেটি কি আমি বলছি, যে যদি এইখানে যেই শর্তে এক্স এর সমানুপাতিক, এটা যেই শর্তে জেড ওয়াই এর এক্স এর সমানুপাতিক, সেই দুটি শর্ত পরিবর্তন করলে যদি শর্ত দুইটি যদি পরিবর্তিত হয়, তাহলে এই এক্স রাশিটি এই পৃথক দুইটি রাশির গুণফলেরও সমানুপাতিক হবে। এটি অনুপাতের পরিবর্তন সূত্র, সেটি কি হবে, এক্স প্রপোর্শনাল ওয়াই। ঠিক এইটি আমরা এখানে ব্যবহার করব। সেক্ষেত্রে কি লিখবো আমরা, দেখো তাহলে যখন তাপমাত্রা টি ও চাপ কি পি উভয়ই পরিবর্তনশীল, উভয়ই পরিবর্তিত হয়, তখন আমরা পাবো কি, যে বি প্রপোর্শনাল টি বাই পি। এটা আমরা গুণ করে দেখাই, 1/p ইন্টু কি টি, বা বি ইজিক্যালস কে কি পি, আর এটা হলো ইন্টু টি। তাহলে অতএব আমরা পাচ্ছি, দেখো পি বি বাই টি ইজিক্যালস ধ্রুবক কে। এই বিষয়টি খেয়াল করো যে সংশ্লিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের যে আয়তন থাকে, সেই আয়তন এবং চাপের অনুপাত, আয়তন এবং চাপের গুণফলের সাথে তাপমাত্রার অনুপাত সর্বদাই ধ্রুবক। সংশ্লিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের সংশ্লিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের যে আয়তন থাকে, সেই দেখো আয়তন এবং চাপের গুণফলের সাথে তাপমাত্রার অনুপাত সর্বদাই ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি আমরা তাপমাত্রা চাপ পরিবর্তন করি, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে, P1 B1 বাই T1 ইজিক্যালস P2 B2 বাই T2। এটি হবে সর্বদাই ধ্রুবক। এটি হলো বয়েল এবং চার্লসের কি তোমার সমন্বয় সূত্র। এবার আমরা আসব অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটি কি, সেটি কি আমরা জানি, একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। অ্যাভোগাড্রোর সূত্রটি হলো একই তাপমাত্রা ও চাপে সূত্র হলো একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। তোমরা এটি জানো যে প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন কি 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন, অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তন সর্বদাই যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যদি মোল সংখ্যাটা আমরা পরিবর্তন করি, তাহলে আয়তন সেই অনুপাতে পরিবর্তিত হবে। তাহলে মোল সংখ্যা যদি n হয়, আয়তন যদি b হয়, তাহলে অবশ্যই b প্রপোর্শনাল n। যখন কি তাপমাত্রা T ও P স্থির থাকে। এটি হলো তোমার অ্যাভোগাড্রো সূত্র। তাহলে এইবার আমরা অ্যাভোগাড্রো সূত্রের সাথে আমরা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্রটি আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। আমরা একটু আগে বলছি সমন্বয় সম্পর্কে, যে যেই শর্তে এগুলো পরিবর্তিত হবে, সেই শর্তগুলো পরিবর্তন করলে ওই একটি রাশি যদি একাধিক রাশির সমানুপাতিক হয়, যেই শর্তে, সেই শর্তগুলো পরিবর্তন করলে ওই রাশিটি ওই পৃথক রাশিগুলোর গুণফলেরও সমানুপাতিক। তাহলে আমরা দেখি, তাহলে বয়েলের সূত্র অনুসারে রাশি বি প্রপোর্শনাল 1/p যখন কি তোমার
টি স্থির থাকে, তাপমাত্রা টি স্থির থাকে। আচ্ছা, এরপরে আসো চার্লসের সূত্র অনুসারে কি বি প্রপোর্শনাল কি টি, গাণিতিক যেটা সূত্র যেটা বলছি একটু আগে আমরা এক্সপ্লেন করেছি, বি প্রপোর্শনাল টি যখন কি পি স্থির থাকে, চাপ পি স্থির থাকে। আর এরপরে হলো বি প্রপোর্শনাল এন, সেটি কি যখন তাপমাত্রা টি টি ও পি উভয়ই স্থির থাকে, উভয়ই স্থির থাকে। তাইলে অনুপাতের পরিবর্তন সূত্র অনুসারে বয়েল এবং চার্লসের সমন্বয় করলে আমরা কি পাবো? তাহলে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় করে পাই। সমন্বয় করে আমরা কি পাবো? দেখো, যখন এই শর্তগুলো পরিবর্তিত হবে তখন কি হবে? তখন সেক্ষেত্রে হবে তোমার বি প্রপোর্শনাল কি এই সবগুলো গুণ হবে 1/p ইন্টু কি টি ইন্টু কি এন। দেখো, যখন কি টি ও পি উভয়ই পরিবর্তনশীল, উভয়ই পরিবর্তনশীল, খেয়াল করো। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? আমরা এখানে দেখো বি ইজ ইকুয়ালস কে এন টি ডিভাইডেড বাই পি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, বা আমরা লিখতে পারি পি বি ইজ ইকুয়ালস এন কে টি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এটি একটু বুঝে নাও। কে একটি সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবক কে এর মান একই তাপমাত্রা ও চাপে যেহেতু সকল গ্যাসের মোলার আয়তন সমান, আবার বলছি একই তাপমাত্রা ও চাপে যেহেতু সকল গ্যাসের মোলার আয়তন সমান, সেক্ষেত্রে এই কে এর মানও সমান হয়ে যায়। সেই কারণে তখন এই কে কে প্রতিস্থাপন করা হয় আর দ্বারা। কেন আর দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে বলো কি হবে? যে এই কে একটি সমানুপাতিক ধ্রুবক, একই তাপমাত্রা ও চাপে যেহেতু সকল গ্যাসের মোলার আয়তন সমান, সেহেতু সকল গ্যাসের ক্ষেত্রে এই কে এর মান সমান হয়। সেই জন্য এই কে কে প্রতিস্থাপন করে লেখা হয় পি বি ইজ ইকুয়ালস এন আর টি। এখানে আর কে বলা হয় আর একটি সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর একটি সার্বজনীন, যেহেতু এটি সকল গ্যাসের ক্ষেত্রে সমান একই তাপমাত্রা ও চাপে, সেজন্য এটিকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই তাইলে আমরা কি পাইলাম? পিবি ইজ ইকুয়ালস এনআরটি। এটিকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এটিকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, পিবি ইজ ইকুয়ালস এনআরটি। এখন আমরা এই যে পিবি ইজ ইকুয়ালস এনআরটি আমরা করলাম, এখানে আর একটি কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটিকে সার্বজনীন, এটিকে আর হলো মোলার গ্যাস ধ্রুবক। এখানে আর যেহেতু প্রতি মোলার ক্ষেত্রে এটি সমান, তাহলে আর কি এখানে মোলার গ্যাস ধ্রুবক, এটিকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, এবং এটি কি একটি সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এই আর এর তাৎপর্য কি আমরা একটু যদি দেখে নেই তাহলে বুঝতে পারবো। আরটা কি হলো? গ্যাসের আয়তন সম্প্রসারণজনিত কাজের পরিমাণকে বোঝায়। এখানে আর কি বোঝায়? গ্যাসের তাপমাত্রা বৃদ্ধিতে বা তাপমাত্রার পরিবর্তনে গ্যাসের আয়তন সম্প্রসারণজনিত যে কাজ হয় সেই কাজের পরিমাণকেই বোঝায় আর। এরপর আমরা বিভিন্ন এককে আর এর মান আমরা বের করে দেখতে পারি। এগুলো পরীক্ষা যদিও আমরা অঙ্ক করি বা গাণিতিক সমস্যা সমাধান করতে চাই, তাহলে অবশ্যই আর এর মান জানতে হবে, বিভিন্ন এককে আর এর মান বের করা জানতে হবে, এবং আর এর মান যে এককে তুমি বসাবে সেই একক অনুসারেই এই সমীকরণে তোমার আয়তন এবং চাপের সেই একক ব্যবহার করতে হবে। এটি আমরা একটু লিখে নেই। দেখো, পি বি ইজ ইকুয়ালস এন আর টি। তাহলে আর ইজ ইকুয়ালস কি পাই আমরা? পিবি বাই কি এন টি। এখন এই বিভিন্ন এককে আর এর মান তোমার বিভিন্ন হয়। যেমন মনে করো যদি আমরা লিটার বায়ুচাপ এককে আর এর মান বের করি, তাহলে লিটার বায়ুচাপ এককে আর এর মান, এই কথাটা দিয়ে কি বোঝায়? লিটার বায়ুচাপ এককে আর এর মান নির্ণয়। এটি তোমরা এখন দেখবে আমরা সাধারণত এসটিপি এবং এসএটিপি
এই দুইটি সিস্টেম ব্যবহার করি। খেয়াল করো এসটিপি বলতে কি বোঝায়। এসটিপি এটি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটি সব অনেক সময় এনপিটিও বলা হয়। এনটিপি মানে কি নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। এই দুই ক্ষেত্রে এই যে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার অথবা স্ট্যান্ডার্ড, বাংলায় আমরা বলি প্রমাণ তাপমাত্রা ও চাপ, এটিকে বলা হয় প্রমাণ বা আদর্শ তাপমাত্রা ও চাপ। তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা কত, প্রমাণ তাপমাত্রা কত? সেই প্রমাণ তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন স্কেলে। আবার প্রমাণ চাপ তাহলে এই ক্ষেত্রে যখনই প্রমাণ তাপমাত্রা ও চাপ বলবে তিনটা জিনিস স্থির হয়ে যাবে। সেটি হলো প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হবে 1 অ্যাটমসফেরিক প্রেসার। তোমরা এটি জানো, এটি একটু বিস্তৃতভাবে জানা উচিত। যদি যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করো তাহলে সেগুলো অবশ্যই চাপের বিভিন্ন একক সম্পর্কে ধারণা রাখতে হবে। এই 1 অ্যাটমসফেরিক চাপ হলো তোমার এই 76 সেন্টিমিটার মার্কারি চাপ। সমুদ্র সমতলে 15 ডিগ্রি, এখানে দেখো 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে এই যে 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদের নলের এখানে দেখো যে ওজন থাকে, সেই পারদের যে ওজন সেটিকে বলা হয় কি স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফেরিক চাপ। সেটিকে 76 সেন্টিমিটার মার্কারি চাপ বলা হয়। এক্ষেত্রে 760 যদি মিলিমিটারে নাও 760 মিলিমিটার মার্কারি, বা এক্ষেত্রে আবার দেখো যদি এটা প্যাসকেলে নাও তাহলে সেক্ষেত্রে কত হবে, সেটি হলো তোমার 101,325 প্যাসকেল মিনস কি নিউটন পার মিটার স্কোয়ার। এটা দেখো 101,325 নিউটন পার মিটার স্কোয়ার MKS। আচ্ছা, এরপরে দেখো এটিকে যদি কিলো প্যাসকেলে নেই তাহলে 101.325 কিলো প্যাসকেল। এইগুলো তোমাকে জানতে হবে। এরপরে আসো এই প্রমাণ তাপমাত্রা ও চাপে মোলার আয়তন কত। যে কোনো গ্যাসের মোলার আয়তন আমরা ধরে নেই 22.4 লিটার, এটি প্রমাণিত সত্য। এটি তাহলে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন তখন 1 মোল গ্যাসের আয়তন তখন কত হবে, সেটি হবে 22.4 লিটার। তাহলে এখানে দেখো লিটার বায়ুচাপ এককে, আমি যদি লিটার ধরি, এই আয়তনকে যদি লিটার ধরো এখানে দেখো, এবং এই লিটার হলো আয়তনের একক, বায়ুচাপ হলো চাপের একক। তাহলে লিটার বায়ুচাপ এককে, তাহলে লিটার বায়ুচাপকে আয়তনকে নিতে হবে লিটারে এবং চাপকে নিতে হবে এটিএমে। আয়তনকে নিতে হবে লিটারে আর চাপকে নিতে হবে কিসে, এটিএমে। নিলে তখন তুমি আর এর একটি মান পাবে। সেটি কি খেয়াল করে দেখো, আমরা একটু আগেই বলছি যে এই এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। এটি তো আমরা মোলার গ্যাস ধ্রুবক, তাহলে সব ক্ষেত্রেই সবসময় কি 1 মোলের ক্ষেত্রে সেটি আর এর মান কত সেটি হিসাব করতে হবে। সেটি কি দেখো, আর আমরা ধরবো এখানে ইজিক্যাল তারে কি পাবো, পি হলো ধরবো কি 1 অ্যাটমসফেরিক প্রেসার 1 এটিএম, আর চাপ এখানে আয়তন বি কত হবে, বি হলো ওই যে 22.4 লিটার। তাহলে তাপমাত্রা কত হবে, তাপমাত্রা কত এখানে দেখো মোল সংখ্যা n হলো 1 মোল, এটি 1 মোল, আর তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এটি ভাগ করলে রেজাল্ট আসবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এটি হলো লিটার বায়ুচাপ এককে তোমার কে আর এর মান। আমি এটি করানোর মূল কারণ হলো যে তুমি যদি আর এর মান এই এককে বসাও তাইলে অঙ্কের মধ্যে যদি পিবি ইজিক্যালস এনআরটি সমীকরণ ব্যবহার করো, যে কোনো এই চারটি এখানে খেয়াল করো, এখানে তোমাকে আমরা বলছি আয়তন, চাপ, তাপমাত্রা, এখানে কয়টি, 4টি ভেরিয়েবল আছে, 4টি পরিবর্তনশীল রাশি আছে, চাপ, আয়তন, মোল সংখ্যা এবং তাপমাত্রা। এই যে কোনো একটি যদি তুমি 3টি পরিবর্তনশীল রাশির মান দিয়ে অন্য একটি পরিবর্তনশীল রাশির মান বের করতে বলে এই সমীকরণ থেকে, তাহলে অবশ্যই আর এর মান যে এককে বসাবে ওই পরিবর্তনশীল রাশিগুলোর একক ওই আর এর মানের মতো হতে হবে। অর্থাৎ আর এর মান যে এককে বসাবে সে এককে ওই রাশিগুলোর মানও বসাতে হবে।
সেটি কি আমরা একটু ব্যাখ্যা করব। এরপর আসো আর এর 3 ধরনের বা 4 ধরনের এককে আর এর মান নির্ণয় করা হয়, তোমরা এগুলো শিখে নেবে বই থেকে। আমি জাস্ট খালি একটু লিখে দিচ্ছি। সিজিএস পদ্ধতিতে আর এর মান, সিজিএস পদ্ধতিতে আর এর মান হলো, পদ্ধতিতে আর এর মান কত? 8.314 ইন্টু 10⁻7। এটি দেখো ইন্টু 10⁻7 আর্গ পার মোল পার কেলভিন, আর্গ পার মোল পার কেলভিন। এটি হলো সিজিএস পদ্ধতিতে। এরপরে আবার তোমার এমকেএস পদ্ধতিতে আর এর মান, এমকেএস সিজিএস পদ্ধতিতে যেটা বলছি খেয়াল করো, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। অর্থাৎ আয়তনকে যদি সেন্টিমিটারের মতো, আয়তন সেন্টিমিটার, দৈর্ঘ্যকে যদি সেন্টিমিটার নয় তাহলে আয়তন হবে সেন্টিমিটার কিউব। আয়তন কিসে যাবে? সেন্টিমিটার কিউবে যাবে। ভলিউমটা যাবে সেন্টিমিটার কিউবে, এটি ভলিউম অর্থাৎ সিসিতে। আর ভরটা যাবে গ্রামে, আর সময় তো সেকেন্ডে থাকবে। যদি সেই তুমি এই একক ব্যবহার করো তখন আর এর মান যদি এইটি ব্যবহার করো তাহলে অবশ্যই আয়তনকে নিতে হবে কিসে? সেন্টিমিটার কিউবে অর্থাৎ সিসিতে, কিউবিক সেন্টিমিটার। আর ভরকে নিতে হবে গ্রামে, যেই ভরই দেওয়া থাকুক। আর এমকেএস পদ্ধতিতে দেখো, এমকেএস আমরা জানি এটিকে বলা হয় এসআই পদ্ধতি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এই পদ্ধতিতে আর এর মান কত? সেটি হলো 8.314। এই 10⁻7 আর হলো আবার 1 জুল ইকুয়াল 1 জুল। তাহলে সেক্ষেত্রে কি হবে? এত জুল পার মোল পার কেলভিন। এটি হলো তোমার এমকেএস পদ্ধতিতে আর এর মান। এরপরেও তোমার ক্যালোরি এককে তোমরা বের করতে পারো, ক্যালোরি এককে বের করতে পারো, কারণ জুলের সাথে ক্যালোরির একটা সম্পর্ক আছে। জুলের সাথে ক্যালোরির সম্পর্কে কি? 1 ক্যালোরি ইজিক্যালস 4.2 জুল। এবার তুমি ক্যালোরি এককে আর এর মানটা বের করে নিবে। এটি নিজেরা বইয়ের মধ্যে সবকিছু করা আছে, এটি দেখবে। এরপরে আমি যে জিনিসটা বলবো যে এই যে আর এর মান, সেটি কিন্তু আমরা 1 মোলের ক্ষেত্রে বের করছি, এটি মোলার গ্যাস দ্রবক। কিন্তু যদি সেটি অনুপ্রতি গ্যাস দ্রবক হয় তখন সেটিকে বলে বোল্টজম্যান দ্রবক। তাহলে আবার বলছি, অনুপ্রতি বোল্টজম্যান দ্রবক, সেটিকে কি বলা হয়? বোল্টজম্যান দ্রবক। বোল্টজম্যান দ্রবকটা কি? সেটিকে কে দ্বারা প্রকাশ করা হয়? সেটিকে কে দ্বারা প্রকাশ করা? এটিকে কে দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে অনুপ্রতি কি গ্যাস দ্রবক আর এর মানকে, গ্যাস দ্রবক আর এর মানকে বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। সেটি কি? দেখো, সেটি হলো যে আমরা যদি এটিকে কে ধরি তাহলে সেটা হলো আর, এটি মোলার গ্যাস ধ্রুবক। সেটিকে আমরা ভাগ করব কি দ্বারা? অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা। কারণ আমরা জানি 1 মোলের মধ্যে কত? 6.023 ইন্টু 10⁻23 কি অণু থাকে, Na। এটি হলো অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? সেখানেও কি এটি আমরা জানি সবাই, 6.023 ইন্টু 10⁻23। অর্থাৎ 1 মোল সকল গ্যাসে বা সকল পদার্থে, সকল নমুনায় এতটি কি থাকবে? পার্টিকেল থাকবে। সে পার্টিকেল বলতে পার্টিকেল হতে পারে সেটি অণু, সেটি হতে পারে পরমাণু, সেটি হতে পারে আয়ন, ইলেকট্রন হতে পারে। তাহলে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, এটি কি বোঝায়? একটি পার্টিকেল বোঝায়। সেটি হলো, তাহলে আর আমরা কি করব? Na। তাহলে এটি হলো কি? আর ডিভাইডেড বাই Na হলো কি? তোমার বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটি এবার আমরা একটা জাস্ট অঙ্ক করে আমরা জাস্ট একটু এই প্রয়োগটা দেখব। একটা দেখো গাণিতিক সমস্যা আমরা করে দেখাই। আমরা পিবি ইজিক্যালস এনআরটি সমীকরণটিও প্রতিপাদন করেছি। আমরা বিভিন্ন এককে আর এর মান জানলাম। এবার আমরা একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করে আমরা দেখতেছি, একটু দেখে নাও। খেয়াল করো, প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেটি খেয়াল করো, যে 1 নম্বর অঙ্কটি তোমরা একটু খেয়াল করো। প্রমাণ তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাসের আয়তন 1.5 লিটার হলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কি কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাসের আয়তন 1.5 লিটার হলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 750 মিলিমিটার চাপে তোমার সেই গ্যাসের আয়তন কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি দেওয়া আছে দেখি। তাহলে দেয়া আছে
গাণিতিক সমস্যা 1 দেখো দেয়া আছে কি প্রাথমিক আমাদের প্রমাণ তাপমাত্রা ও চাপ বলেই দেওয়া আছে, তাহলে কি প্রাথমিক চাপ, তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপ আমরা দেখে নিই। তাহলে লিখি প্রমাণ তাপমাত্রা, আমরা এখানে ধরলাম প্রমাণ তাপমাত্রা ধরলাম T1, T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 273 কেলভিন। তাহলে প্রমাণ চাপ কত, এটা প্রাথমিক ধরবো আমরা, প্রাথমিক চাপ, তাহলে কত P1 ইকুয়ালস কত, এখানে আমরা এটিএম এ করে ফেলি, এটি 1 ATM ধরে নিব, এটি 1 ATM। তাহলে সেই অবস্থায় আয়তন কত, অর্থাৎ তাহলে প্রাথমিক আয়তন তোমার কত আছে B1 হলো কি 1.5 লিটার, 1.5 লিটার। তাহলে এখন দেখো চূড়ান্ত অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পরিবর্তিত অবস্থায় কি তোমার তাপমাত্রা কত, তাপমাত্রা T2 কত দেখে নাও। T2 হলো এখানে কত দেওয়া আছে, এখানে T2 হলো 750, T2 কত এখানে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। আর তোমার চাপ কত দেওয়া আছে, চাপ P2 এখানে হলো 750 মিলিমিটার, দেখো 750 মিলিমিটার এটি। তাইলে তোমার আয়তন B2 ইজিক্যালস কত, আয়তন B2 ইজিক্যালস হোয়াট। এখন আমরা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র দিয়ে এই অঙ্কটি করতে হবে, অর্থাৎ P1 B1 বাই T1 ইজিক্যালস কি P2 B2 বাই T2। এখানে একটি বিষয় খেয়াল করো, এখানে দেখো এখানে যে পরিবর্তিত অবস্থায় চাপ দেওয়া আছে 750 মিলিমিটার, কিন্তু এখানে আমরা প্রমাণ চাপ ধরেছি 1 ATM, তাহলে এটি কত হবে, তাহলে লিখতে হবে আমাদেরকে 760 মিলিমিটার, এটি লিখতে হবে 70, অথবা এটিকে আমাকে ATM এ নিতে হবে, হয় এটিকে ATM এ নিতে হবে আর না হয় এটিকে মিলিমিটারে নিতে হবে, অর্থাৎ দুইটা একক একই এককে আসতে হবে, দুইটি রাশির কি মান একই এককে নিয়ে আসতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এখন বসাই দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কি বের করতে হবে B2, তাহলে B2 ইজিক্যালস আমরা পাবো B2 ইজিক্যালস, দেখো এখানে কি হবে, সেটি হবে P1 B1 T2 ডিভাইডেড বাই T2 ডিভাইডেড বাই কি তোমার B2 আর হলো T1। এখন এখানে মানটা বসাই দিলেই তুমি পেয়ে যাবে। তবে আমি একটা কথা বলবো যে তোমরা একক বসাবে, একক বসালে তুমি এককের জন্য 1 নাম্বার থাকে, আমাদের এই গাণিতিক ক্যালকুলেশনে যে যতই মার্কস থাকুক না এককের জন্য 1 নাম্বার থাকে, সঠিক একক হলে তোমাকে ফুল মার্কস দেওয়া হবে, আর সঠিক একক না হলে অনেক ক্ষেত্রে ফুল মার্কস দেওয়া হয় না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি একক বসাবে যাতে নির্ভুলভাবে তুমি এককটা পেতে পারো। অনেকে একক না বসে নির্ভুলভাবে একক লিখতে পারো, সেক্ষেত্রে মার্কস পেয়ে যাবা, কিন্তু যদি নির্ভুলভাবে এককটা না লিখো তাহলে কিন্তু তোমার অঙ্কের রেজাল্ট ঠিক আছে একক ঠিক নাই, সেক্ষেত্রে তুমি মার্কস কম পেতে পারো। সেটি দেখো এখানে P1 কত আমরা 760, আর B1 কত, B1 হলো 1 পয়েন্ট, এখানে দেখো B1 হলো 1 পয়েন্ট কত 1.5 লিটার, 760 মিলিমিটার 1.5 লিটার। আর T2 কত, T2 হলো 25 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটিকে কেলভিনে নিয়ে নেব, তাহলে 25 হলো 25 প্লাস 273 এত কেলভিন কত 298 কেলভিন, এটি 298 কেলভিন বসাবে। আর B2 আসবে কত, এখানে B2 হলো এটা পাবো আমরা, তারপরে এখানে দেখ এটি হবে P2 হলো তোমার 750 মিলিমিটার। আর T1 কত, T1 হলো 273 কেলভিন। এটা রেজাল্ট করলে তোমরা এখানে পেয়ে যাবে, নিজেরা করে দেখতে পারো, আমার কাছে ক্যালকুলেটর নাই, নিজেরা করে দেখো, যেটা আসবে সেটাই রেজাল্ট আসবে 1.6599 কি এটা 592 লিটার, এটি রেজাল্ট আসবে, তোমরা করে দেখতে পারো। আরেকটি অঙ্ক করে আমরা আজকে ক্লাসটি শেষ করব, সেটি হলো এখানেই থাকবে PV ইকুয়ালস nRT একটি প্রয়োগ আমরা করে দেখব, সেটি কি দেখো এরপরে দিয়ে যাও।
আচ্ছা, এখানে দেখো আমরা গাণিতিক সমস্যা 2, এটি এর আগের যেই তোমরা স্লাইডগুলো করে রাখতে পারো, ছবি তুলে রেখে দিতে পারো। এগুলো তোমরা নিজেরা করে যে অঙ্কগুলো করে আমাকে বলতে পারো যে স্যার আমরা এগুলো করেছি, যেগুলো পারো না সেটা সম্পর্কে আমাকে ইনবক্সে লিখতে পারবে। আর এছাড়াও আমি বলছি গত যে 2টি ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা কলয়েড, সাসপেনশন এবং কোয়াগুলেশন আমি পড়াইছিলাম, কিন্তু সেগুলো একটু আমরা খুব শর্ট ডেসক্রিপশন দিয়ে পড়াইছিলাম। সেখানে তুমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে দেখবে আমি এই 3টি ক্লাস, এই যে কলয়েড, সাসপেনশন এবং কোয়াগুলেশনের উপর 3টি ভিডিও লেকচার সেখানে দেওয়া আছে, সেই চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা এখানে দেখে নিব যে পিবি ইজিক্যালস এনআরটির প্রয়োগ। এটি দেখো, এখানে আমরা যে কোনো একটি অঙ্ক নিতে পারি। আমরা প্রথম অঙ্কটি নেই। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 740 মিলিমিটার চাপে দেখো এখানে কত 0.842 গ্রাম একটি গ্যাস কি 450 মিলিটার আয়তন দখল করে, ওই গ্যাসের আণবিক ভর কত? তাহলে এখানে আমাদেরকে দেখো, আমরা যেটা জানি যে পিবি ইজিক্যালস এনআরটি, এখানে কিন্তু সরাসরি এন এর মান দেওয়া নাই। আমরা সবাই জানি যে এন ইজিক্যালস হলো কি W/m। W হলো পদার্থের পরিমাণ আর m হলো মোলার, এখানে হলো আণবিক ভর। তাহলে W/m/RT এই সমীকরণটি আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। এটি তাহলে এটি প্রয়োগ করলে আমরা এখানে কি কি দেয়া আছে দেখি। আমাদেরকে আণবিক ভর বের করতে বলছে, তাহলে এখানে m = 1। তাহলে p কত দেওয়া আছে দেখো, p দেওয়া আছে এখানে, p হলো 740 মিলিমিটার। তারপরে কি দেওয়া আছে, এটিকে আমরা এটিএম এ নিয়ে নেব, কারণ আর এর মান যদি আমরা লিটার বা হিসাব এককে বসাই তাহলে এটি এটিএম এ নিলে সেটি কি হবে, 740 কে আমরা 760 দ্বারা ভাগ করব, এটি তখন এটিএম এ চলে যাবে। তারপরে আয়তন বি কত দেওয়া আছে, আয়তন বি হলো তোমার 400 মিলিলিটার। দেখো 400 মিলিলিটার, এটিকে আমাকে অবশ্যই লিটারে নিতে হবে। তাহলে 400 কে ডিভাইড করতে হবে আমার কত দ্বারা, 1000 দ্বারা, সেটি লিটারে চলে যাবে এটি। তারপরে আসো তোমার আর কি দেওয়া আছে দেখো, ভর। এখানে ডাব্লিউ বা এখানে পদার্থের পরিমাণ, ভর ইকুয়ালস কত দেওয়া আছে কি 0.842 গ্রাম এটি। এরপর আর কি আছে দেখো, তাপমাত্রা টি, তাপমাত্রা টি দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল কত 20 প্লাস কত 273, এত কেলভিনে যাবে, যেটি আসবে সেটি কত আসবে 293 কেলভিন। এরপরে দেখো মোলার গ্যাস দ্রবক আর তুমি কি বসাবে, অবশ্যই তোমাকে, যেহেতু তুমি চাপ চলে গেছে এটিএম এ, আয়তন চলে গেছে লিটারে, তাহলে লিটার এটিএম এ তোমার আর এর মান বসাবো 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এই এবার আমরা বসাই দিলেই আমাদের কি আয়তন পেয়ে যাব, এটি একটু দেখে নাও। তাহলে এই যে দেখো আমরা চাপ এটিএম এ বের করলাম, আয়তনকে লিটারে নিলাম এবং কে মোলার গ্যাস দেবো আর কে আমরা লিটার এটিএম পার মোল পার কেলভিন এককে আমরা সেটি বসালাম। এবার আমরা কি আণবিক ভর m = ওয়াট, আণবিক ভর m = ওয়াট, এটি আমরা বের করব। তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো, m = WRT ডিভাইডেড বাই কি PV, এটি বসাই দিলে তুমি আণবিক ভর পেয়ে যাবে। তাহলে এখানে দেখো W = কি 0.842 গ্রাম। তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেটর রেজাল্ট করে ফেলো তাহলে হবে। তাহলে W এটা, R = কত 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটি বসাইলাম। তাহলে এখানে কি দেখো আর কি আছে, আর তাপমাত্রা টি কত 293 কেলভিন, চাপ পি 740 ডিভাইড বাই 760, এত কি এত এটিএম ইন্টু আয়তন ভি, বি হলো কি এটি আমরা 0.4 লিখে ফেলতে পারি। তারপর আমরা এখানে লিখে দিলাম 400 ডিভাইড বাই, তোমরা ক্যালকুলেশন করে নিবে, এটি এত লিটার। তাহলে এবার দেখো একক কি কি কাটা গেল, এটিএম কাটা গেল, লিটার কাটা গেল, কেলভিন কাটা গেল, তাহলে থাকলো কি গ্রাম পার মোল, যেটি আসে তোমরা আণবিক ভরের এখানে একক যেটা আসবে 51.94, এত কি 51.94 তোমার
গ্রাম পার মোল, অঙ্ক করলে সেটাই আসবে। কিন্তু তুমি লিখবে অতএব গ্যাসটির আণবিক ভর, আমরা সাধারণত আণবিক ভরের একক দিই না, কিন্তু অঙ্ক করতে গেলে আণবিক ভরের একক বসাতে হয় যদি একক বের করতে হয়। তাহলে সেটি হলো কি 51.94/52, যেটাই বলো। এটি ছিল তোমার গ্যাসের আণবিক। তাহলে আমরা এই যে পিবি ইকুয়ালস এনআরটির প্রয়োগ আমরা দেখলাম, এবং P1V1/T1 বা P2V2/T2 দেখলাম। আগামী দিন আমরা আর আমাদের কিছু মিশ্রণের কিছু অঙ্ক আছে, যেমন তোমার সেটি হলো যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এবং ডাল্টনের আংশিক সূত্র, সেগুলো পড়ে আমরা একটু এর পরবর্তী যেটা পরিবেশ দূষণের পর্যায়ে পড়ে সেটি আমরা আলোচনা করে শেষ করব। ধন্যবাদ সবাইকে, আজকে ভালো থাকো।